নমস্কার। আজ আপনারা শুনবেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রঙ্কিনী দেবীর খড়গ। ওনার জন্ম 1948 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর ও প্রয়াণ 1950 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। অপরাজিত ও পথের পাঁচালী ওনার সব থেকে জনপ্রিয় উপন্যাস। অন্যান্য উপন্যাসগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় হল চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, আরণ্যক ইত্যাদি। 1951 সালে তিনি ইছামতি উপন্যাসের জন্য পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন। শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন, রঙ্কিনী দেবীর খড়গ। জীবনে অনেক জিনিস ঘটে যার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। তাকে আমরা অতিপ্রাকৃত বলে অভিহিত করি। জানি না, হয়তো খুঁজতে জানলে তাদের সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বার করা যায়। মানুষের বিচার বুদ্ধি ও অভিজ্ঞতালব্ধ কারণগুলি ছাড়া অন্য কারণ হয়তো আমাদের থাকতে পারে। এটা নিয়ে তর্ক করব না, শুধু এইটুকু বলবো, সেরূপ কারণ যদিও থাকে, আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তা আবিষ্কার হওয়া সম্ভব নয় বলেই তাদেরকে অতিপ্রাকৃত বলা হয়। আমার জীবনে একবার এইরূপ ঘটনা ঘটেছিল, যার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনোদিনই খুঁজে পাইনি। পাঠকের কাছে তাই সেটি বর্ণনা করে আমি খালাস। তারা যদি সেই রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করতে পারেন, যথেষ্ট আনন্দ লাভ করব। ঘটনাটি এবার বলি। কয়েক বছর আগেকার কথা। মানভূম জেলার চির নামক গ্রামের মাইনর স্কুলে তখন মাস্টারি করি। প্রসঙ্গক্রমে বলে রাখি, চিরগ্রামের প্রাকৃতিক দৃশ্য এমনতর যে এখানে কিছুদিন বসবাস করলে বাংলাদেশের একঘেয়ে সমতল ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগবে না। একটি অনুচ্চ পাহাড়ের ঢালু সানুদেশ জুড়ে লম্বালম্বিভাবে সারা গ্রামের বাড়িগুলি অবস্থিত। সর্বশেষ বাড়িগুলির খিড়কি দরজা খুললেই দেখা যায় পাহাড়ের উপরকার শাল, মহুয়া, কুর্চি, বিলম্ব বৃক্ষের পাতলা জঙ্গল, একটু সর্ববৃহৎ বটগাছ ও তার তলায় বাঁধানো বেদি, ছোট বড় শিলাখণ্ড ও ভেলা কাটার ঝোপ। আমি যখন প্রথম ও গ্রামে গেলাম, তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াতে উঠে এক জায়গায় শালবনের মধ্যে একটি পাথরের ভাঙা মন্দির দেখতে পেলাম। সঙ্গে ছিল আমার দুটি উপরের ক্লাসের ছাত্র, তারা মানভূমের বাঙালি। আচ্ছা, একটা কথা, চিরগ্রামের বেশিরভাগ অধিবাসী মাদ্রাজি, যদিও তারা বেশ ভালো বাংলা বলতে পারে। অনেকে বাংলা আচার ব্যবহারও অবলম্বন করেছে। কি করে মানভূম জেলার মাঝখানে এতগুলো মাদ্রাজি অধিবাসী এসে বসবাস করলো, তার ইতিহাস আমি বলতে পারি না। মন্দিরটি কালো পাথরের এবং একটু অদ্ভুত গঠনের, অনেকটা যেন চাঁচড়া রাজবাড়ির 10 মহাবিদ্যার মন্দিরের মতো ধরনটা। এই অঞ্চলে এরূপ গঠনের মন্দির আমার চোখে পড়েনি। তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত ও বিগ্রহশূন্য। দক্ষিণের দেওয়ালের পাথরের চাই কিছুটা ধসে পড়েছে। দরজা নেই, শুধু আছে পাথরের চৌকাঠ। মন্দিরের মধ্যেও চারিপাশে বন তুলসীর ঘন জঙ্গল। সন্ধ্যা আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন একটা অনুভূতির সঞ্চার করল। আশ্চর্যের বিষয়, অনুভূতিটা ভয়ের। ভাঙা মন্দির দেখে মনে ভয় কেন হলো, এই কথা তারপর বাড়ি ফিরে অবাক হয়ে ভেবেছি। তবুও এগিয়ে যাচ্ছিলাম মন্দিরটি ভালো করে দেখতে।
একজন ছাত্র বাধা দিয়ে বলল, স্যার স্যার যাবেন না স্যার ওদিকে। কেন? কারণ জায়গাটা ভালো নয় স্যার, ওই সাপের ভয় আছে সন্ধেবেলায়। আর তাছাড়া লোকে বলে অনেক রকম নাকি ভয় ভীতি আছে, মানে ওই অমঙ্গলের ভয়, তাই তো কেউ ওইদিকে যায় না। আর ওটা কি মন্দির ওটা? ওটা ওটা রঙ্কিনী দেবীর মন্দির স্যার, কিন্তু আমাদের গায়ের বুড়ো লোকেরাও কোনোদিন ওখানে আজ অবধি পুজো হতে দেখেনি। ওই মূর্তিও নেই বহুকাল ধরে, ওই রকমই জঙ্গল হয়ে পড়ে আছে, আমাদের বাপ ঠাকুরদার আমলেরও আগে। চলুন স্যার, এবার আমরা নেমে যাই। ছেলেটা যেন একটু বেশি তাড়াতাড়ি করতে লাগলো নামবার জন্য। রঙ্কিনী দেবী বা তার মন্দিরের সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে এরপরও প্রশ্ন করেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করেছি তারা কথাটা এড়িয়ে যেতে চায়। যেন আমার মনে হয়েছে রঙ্কিনী দেবী সংক্রান্ত কথাবার্তা বলতে তারা ভয় পায়। আমিও আর সে বিষয়ে কাউকে কিছু জিজ্ঞাসা করা ছেড়ে দিলাম। বছরখানেক কেটে গেল। স্কুলে ছেলে কম, কাজকর্ম খুব হালকা। অবসর সময়ে এই গ্রামে ও গ্রামে বেরিয়ে এই অঞ্চলে প্রাচীন পট, পুঁথি, ঘট ইত্যাদি সংগ্রহ করতে লাগলাম। এই বাতিক আমার অনেক দিন থেকেই আছে। নতুন জায়গায় এসে বাতিকটা বেড়ে গেল। চিরগ্রাম থেকে মাইল ৫-৬ দূরে জয়চণ্ডী পাহাড়। এখানে খাড়া উঁচু একটু অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে। পৌষ মাসে বড় মেলা বসে। বিএনআর লাইনের একটা ছোট স্টেশনও আছে এখানে। এই পাহাড়ের কাছে একটা ক্ষুদ্র বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী ওড়িয়া ব্রাহ্মণের বাস। এদের মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হয়ে গেল। তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করতেন। আমাদের গ্রামে হয়তো অনেক গল্প কইল। পট পুঁথি সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলা গ্রামে চন্দ্রমোহন পাণ্ডার কাছে বসে তার মুখে এদেশের কথা শুনতাম। চন্দ্র পাণ্ডা আবার স্থানীয় ডাকঘরে পোস্টমাস্টারও। এই দেশে প্রচলিত কত রকম আজগুবি ধরনের সাপের, ভূতের, ডাকাতের ও বাঘের, বিশেষ করে বাঘের, কারণ বাঘের উপদ্রব এখানে খুব বেশি। গল্প যে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার মুখে শুনেছি, এবং এই সব গল্প শুনবার লোভে কত আষাঢ়ের ঘন বর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়ে যে হানা দিয়েছি তার হিসাব দিতে পারবো না। মানভূমের এই সব অরণ্য অঞ্চল সভ্য জগতের কেন্দ্র থেকে দূরে অবস্থিত। এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের। যতই অদ্ভুত ধরনের গল্প হোক, জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবন বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার বাঁকা বাঁকা মানভূমের বাংলায় সেগুলো শুনবার সময় মনে হতো এই দেশে এরূপ ঘটবে, এটার আর বিচিত্র কি? কলকাতা তথা বালিগঞ্জের কথা তো এটা নয়। কথায় কথায় চন্দ্রপাণ্ডা একদিন বললেন, কেরাম পাহাড়ের রঙ্কিনী দেবীর মন্দির দেখেছে? আমি একটু আশ্চর্য হয়ে বৃদ্ধের মুখের দিকে দেখলাম। রঙ্কিনী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথা কারোর মুখেই শুনিনি। সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটির কাছে যা সামান্য কিছু শুনেছিলাম, তাছাড়া বললাম, মন্দির দেখেছি, কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানবার জন্য যাকেই জিজ্ঞাসা করছি সেই চুপ করে গিয়েছে কিংবা অন্য কথা পেরেছে। এর কারণ কি আপনি কিছু জানেন? রঙ্কিনী দেবীর নামে সবাই ভয় পায়। কেন বলুন তো? চন্দ্রপাণ্ডা বললেন, মালভূম জেলায় আগে অসভ্য বুনো জাতি বাস করত, তাদেরই দেবতা ছিলেন উনি। ইদানিং হিন্দুরা এসে যখন বাস করলো, উনি তখন হিন্দুদেরই ঠাকুর হইয়া গেলেন। তখন তাদের মধ্যেই কেউ মন্দির তৈরি করে দিল। কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবী দেবতা তো মোটেও নয়, অসভ্য বুনো জাতির ঠাকুর।
আগে এই মন্দিরে নরবলি হতো, 60 বছর আগেও নরবলি হয়েছে। অনেকেই বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে আর রক্ষা নাই, অপমৃত্যু আর অমঙ্গল আসবেই। তাহলে এই রকম অনেকবারই হয়েছে নাকি? একটা প্রবাদ আছে জানেন মশাই, এই দেশে মরক হওয়ার আগে রঙ্কিনী দেবীর রক্ত মাখা খড়গ দেখা যেত। আমি যখন প্রথম এই দেশে আসি, সেই আগে মানে 40 বছর আগেকার কথা, তখন প্রাচীন লোকেদের মুখে সব কথা শুনেছি। আপনি রঙ্কিনী দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে? না, আমি এসে থেকে পর্যন্ত ওই ভাঙা মন্দিরই দেখেছি। এখান থেকে কারা নাকি ওই বিগ্রহটা নিয়ে যায় অন্য কোনো দেশে। রঙ্কিনী দেবীর এইসব কথা আমি শুনেছিলাম এই মন্দিরেরই এক সেবায়ের বৃদ্ধর মুখে। তার বাড়ি ছিল ওই সেরো গ্রামে। আমি প্রথম যখন এই দেশে আসি তখন তার বাড়িতে অনেকবারই গিয়েছিল। দেবীর খাড়া রক্ত মাখার কথাটা আমি তার মুখেই শুনেছি। এখন আর তাদের বংশে কেউ নেই। তারপর সেরো গ্রামেও আর বহুত দিন যায়নি। বয়স হয়েছে, বড় বেশি কোথাও বেরোইও নি। আচ্ছা, বিগ্রহের মূর্তিটা কি? আর শুনেছি কালী মূর্তি। আগে নাকি হাতে সত্যি সত্যি নরমুণ্ড থাকতো ওই অসভ্যদের আমলে। কত নরবলি হয়েছে তার লেখা চোখাও নেই। এখন এই মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ঢিপি আছে, খোঁড়াখুড়ি করলে নাকি অনেক নরমুণ্ড পাওয়া যায়। সাধে দেশের লোক ভয় পায় শুনে সন্ধ্যার পরে জয়চণ্ডীতলা থেকে ফিরবার পথে আমারই গা ছমছম করতে লাগলো। আরও বছর 2 সুখে দুঃখে কাটলো। জায়গাটা আমার এত ভালো লেগেছিল যে হয়তো সেখানে আরও অনেক দিন থেকে যেতাম, কিন্তু স্কুল নিয়ে বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের বিবাদ বাঁধল। মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত। তারা দাবি করতে লাগলো কমিটিতে তাদের লোক বেশি থাকবে, ইংরাজির মাস্টার একজন মাদ্রাজি রাখতেই হবে ইত্যাদি। আমি ইংরাজি পড়াতাম। মাঝখান থেকে আমার চাকরি রাখা দায় হয়ে উঠল। এই সময় আমাদের দেশে একটা হাই স্কুল হয়েছিল। আগে একবার তারা আমাকে নিয়ে যেতে চেয়েছিল, ম্যালেরিয়ার ভয়ে যেতে চায়নি। এখন বেগতিক বুঝে দেশে চিঠি লিখলাম, কিন্তু শেষ পর্যন্ত এসব কারণে চিরগ্রামের মাস্টারই আমায় ছাড়তে হয়নি। কিসের জন্য ছেড়ে দিলাম পরে না হয় সে কথা বলছি। একদিন এমন সময় চন্দ্রপাণ্ডা চিরগ্রামে কি কাজ উপলক্ষে আসলেন। আমি তাকে অনুরোধ করলাম আমার বাড়িতে একটু চা খেতে হবে। তার গরুর গাড়ি সমেত তাকে ধরে আমার বাড়িতে আনলাম। বৃদ্ধ ইতিপূর্বে কখনো আমার বাড়িতে আসেননি। বাড়িতে ঢুকে চারিদিকে চেয়ে বিস্ময়ের সুরে বললেন, এই বাড়িতে থাকেন আপনি? বললাম, আগে হ্যাঁ, ওই ছোট্ট গা তো, বাড়ি তো আর পাওয়া যায় না। আগে স্কুলের একটা ঘরেই থাকতাম। এই বছরখানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথন এটা ঠিক করে দিয়েছেন। পুরনো আমলের পাথরের গাঁথনির বাড়ি, বেশ বড় বড় 3টি কামরা, একদিকে একটা যাতায়াতের বারান্দা, জবরদস্ত গড়ন, যেন খিলজিদের আমলের দুর্গ কি জেলখানা। হাজার ভূমিকম্পেও এ বাড়ির একটুকু চুনবালি খসতে পারবে না। বৃদ্ধ বসে আবার বাড়িটার চারিদিকে চেয়ে দেখতে লাগলেন। ভাবলাম বাড়িটার গড়ন তার ভালো লেগেছে। বললাম, সেকালের গড়ন, খুব টঙ্ক, আগা গোড়া পাথরের। চন্দ্রপাণ্ডা বললেন, না না, সেজন্য নয়। আমি এই বাড়িতে প্রায় 30 বছর আগে যথেষ্টই যাতায়াত করতাম।
এই বাড়ি ছিল রঙ্কিনী দেবীর সেবায়েতের বংশের। ওদের বংশের এখন আর কেউ নেই। আপনি যে এই বাড়িতে আসেন তা জানতুম না। তা বেশ, অনেকদিন পরে বাড়িতে ঢুকলুম কিনা তাই একটু অদ্ভুত লাগছে। তখন আমার বয়স ছিল 30, এখন তো প্রায় 60। তারপর অন্যান্য কথা এসে পড়ল। চা খেয়ে বৃদ্ধ গরুর গাড়িতে গিয়ে উঠলেন। আরও বছরখানেক কেটেছে। দেশে স্কুলের চাকরি আশ্বাস পেলেও আমি যাইনি, কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা একরূপ মিটে এসেছে। আপাতত আমার চাকরিটা বজায় রইল বলেই তো মনে হয়। চৈত্র মাসের শেষ, 5-6 ক্রোশ দূরবর্তী এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পুজোর নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম। মধ্যে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করে রওনা হই। রবিবার ও সোমবার থেকে মঙ্গলবার দুপুরেই বাড়িতে এসে পৌঁছালাম। বলা আবশ্যক, বাড়িতে আমি একাই থাকি। স্কুলের চাকর রাখহরিকে আমি সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। বাইরের দরজার তালা খুলেই রাখহরি বলে উঠল, ইয়ে কিসের রক্ত? দেখুন দেখুন। প্রায় চমকে উঠলাম। তাই বটে, বাইরের দরজার চৌকাটের ঠিক ভিতর দিক থেকে রক্তের ধারা যেন উঠান বেয়ে বেরিয়ে আসছে। একটানা ধারা নয়, ফোঁটা ফোঁটা রক্তের একটা অবিচ্ছন্ন সারি, একেবারে টাটকা রক্ত। এইমাত্র যেন কারো সদ্য মুন্ডু কেটে নিয়ে যাওয়া হয়েছে। আমি তো অবাক, কিসের রক্তের ধারায়? কোথা থেকেই বা আসলো? আজ 2 দিন তো বাসা বন্ধ ছিল। বাড়ির ভিতরের উঠোনে রক্তের দাগ আসে কোথা থেকে? তার উপর সদ্য তাজা রক্ত। অবশ্য কুকুর, বিড়াল ও ইঁদুরের কথা মনে পড়ল। এক্ষেত্রে পড়াই স্বাভাবিক। চাকরকে বললাম, দেখ তো রে, রক্তটা কোন দিকে যাচ্ছে? এ মনে হচ্ছে সেই বেটা হুলো বিড়ালটার কাজ। রক্তের ধারা গেছে দেখা গেল সিঁড়ির নিচে চোরাকুঠুরির দিকে। ছোট্ট ঘর, ভীষণ অন্ধকার এবং যত রাজ্যের ভাঙাচোরা পুরনো মালে ভর্তি বলে আমি কোনোদিন চোরাকুঠুরি খুলিনি। চোরাকুঠুরির দরজা পার হয়ে বন্ধ ঘরের মধ্যে ধারাটার গতি দেখে ব্যাপার কিছু বুঝতে পারলাম না। গতকাল ধরে ঘরটা তালা বন্ধ। যদি বিড়ালের ব্যাপারই হয়, তাহলে বিড়াল ঢুকতেও তো ছিদ্রপথ দরকার হয়। চোরাকুঠুরির তালা লোহার শিকের চার দিয়ে খোলা হলো। আলো জেলে দেখা গেল ঘরটায় পুরনো ভাঙা তোবড়ানো টিনের বাক্স, পুরনো ছেঁড়া গদি, খাটের পায়া, মরচে ধরা সরকি, ভাঙা টিন, শাবল প্রভৃতি ঠাস বোঝায়। ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গেছে। রাখহরি খুঁজতে খুঁজতে হঠাৎ চিৎকার করে উঠে বলল, ইয়ে কি বাবু, এইদিকে কি করে এমন ধার রক্ত লাগলো? তারপর সে কি একটা জিনিস হাতে তুলে ধরে বলল, এই দেখুন, কাণ্ডখানা দেখুন বাবু। জিনিসটাকে হাতে নিয়ে সে বাইরে আসতেই তার হাতের দিকে চেয়ে আমি অবাক হয়ে উঠলাম। একখানা মরচে ধরা হাতলবিহীন ভাঙা খাড়া বা রামদা। আগার দিকটা চওড়া ও বাঁকানো, বড় চওড়া ফলাটা তাজা রক্তে টকটকে রাঙা। একটু একটু রক্ত নয়, ফলাতে আগা গোড়া রক্ত মাখানো। মনে হয় যেন খাড়াখানা থেকে এখনই টকটক করে রক্ত ঝরে পড়বে। সেই মুহূর্তেই একসঙ্গে আমার অনেক কথা মনে পড়ে গেল। 2 বছর আগে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প। রঙ্কিনী দেবীর সেবায়িত বংশের ভদ্রাসন বাড়ি এটা। পুরনো জিনিসের গুদামে এই চোরাকুঠুরিতে রঙ্কিনী দেবীর হাতের খাড়াখানা তারাই রেখেছিল হয়তো। মড়কের আগে বিগ্রহের খাড়া রক্তমাখা হওয়ার প্রবাদ। আমার মাথা ঘুরে উঠল। মড়ক কোথায় ভাবতে পারতাম, যদি সময় পেতাম সন্দেহ করবার, কিন্তু তা পাইনি। পরদিন সন্ধ্যার সময় চেরোগ্রামের প্রথম কলেরা রোগের খবর পাওয়া গেল।
3 দিনের মধ্যে রোগ ছড়িয়ে মড়ক দেখা দিল। প্রথমে চিরো, তারপর পাশের গ্রাম কাজরা, ক্রমে জয়চণ্ডীতলা পর্যন্ত মড়ক বিস্তৃত হলো। লোক মরে ধুল ধাবার হতে লাগলো। চিরগ্রামের মাদ্রাজি বংশ প্রায় কাবার হবার জোগাড় হলো। মড়কের জন্য স্কুল বন্ধ হয়ে গেল। আমি দেশে পালিয়ে আসলাম। তারপর আর কখনো চিরতে যাইনি। গ্রীষ্মের বন্ধের আগেই দেশের স্কুলের চাকরিটা পেয়েছিলাম। সেই থেকে রঙ্কিনী দেবীকে মনে মনে ভক্তি করি। তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করে দেন মাত্র। মূর্খ জনসাধারণ তাকেই অমঙ্গলের কারণ ভেবে ভুল বোঝে। আজ আপনারা শুনলেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রঙ্কিনী দেবীর খড়গ। গল্পটির পরিচালনায় অর্ঘ্য চক্রবর্তী, কথকের কণ্ঠে রাহুল সেনগুপ্ত, ছাত্র ও রাখহরির কণ্ঠে অনির্বাণ কায়েত, চন্দ্রপাণ্ডার কণ্ঠে অর্ঘ্য চক্রবর্তী, সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইনিংয়ে অর্ঘ্য চক্রবর্তী, এডিটিংয়ে অনির্বাণ কায়েত। আজকের এই গল্পটা, এই মানে যেটা আপনারা শুনলেন, সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি অন করতে একদমই ভুলবেন না এবং আপনাদের মতামত ও ভালোবাসা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকের মতন বিদায়। আগামী শুক্রবার টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট আপনাদের জন্য আরও একটি নতুন ও রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।